এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। দ্বিতীয় দফায় আজ মুক্তি পাচ্ছে 4 ইসরায়েলি নারী সেনা। ট্রাম্পের হুমকির পর সীমান্তের কাছে জরুরি আশ্রয় কেন্দ্র বানাচ্ছে মেক্সিকো। সিনওয়ার হত্যায় জড়িত ইসরায়েলি সেনা কমান্ডারদের খতম করার ভিডিও প্রকাশ হামাসের। ইউক্রেনের চেয়ে গাজার শিশুদের কম অগ্রাধিকার দিচ্ছে ইউনিসেফ রাশিয়া। গাজায় ত্রাণবাহী ট্রাকের সংখ্যা ক্রমেই কমছে, শুক্রবার ঢুকেছে 339টি। ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ বাঁধত না পুতিন। ভারতের কর্ণাটকের বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা। দ্বিতীয় দফায় আজ মুক্তি পাচ্ছে 4 ইসরায়েলি নারী সেনা। গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের অধীনে দ্বিতীয় দফায় জিম্মি মুক্তির অংশ হিসেবে শনিবার হামাস 4 ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেবে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। 477 দিন ধরে জিম্মি থাকা এই নারীরা হলেন লিরি আলবাগ, দানিয়েলা গিলবোয়া, কারিনা এরিয়েভ এবং নামা লেভি। এদের মধ্যে প্রথম 3 জনের বয়স 20 ও বাকি একজনের বয়স 19। টাইমস অফ ইসরায়েল এই খবর জানিয়েছে। খবরে বলা হয় এই 4 জন সেই 7 জন নারীর সেনার মধ্যে অন্তর্ভুক্ত যারা 7 অক্টোবর 2023 সালের হামলায় নাহাল ওজ সামরিক ঘাঁটি থেকে অপহৃত হয়েছিল। এর আগে অপহৃতদের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা হয় এবং অপর একজনকে হত্যার পর তার মরদেহ উদ্ধার করা হয়েছিল। তবে 5 জন অপহৃত নারী সেনার মধ্যে আগাম বার্গার এখনো মুক্তির তালিকায় নেই। টাইমস অফ ইসরায়েলের দাবি এই মুক্তির তালিকা যুদ্ধবিরতির শর্ত আংশিক লঙ্ঘন করছে, যেখানে প্রথমে নারী বেসামরিক বন্দীদের মুক্তির কথা বলা হয়েছিল, এরপর নারী সেনারা, তারপর বৃদ্ধ এবং গুরুতর অসুস্থ বন্দীদের মুক্তির কথা উল্লেখ ছিল। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ এই শর্ত লঙ্ঘনকে বড় কোনো সমস্যা হিসেবে দেখছে না এবং বন্দীদের গ্রহণে সম্মতি দিয়েছে। ট্রাম্পের হুমকির পর সীমান্তের কাছে জরুরি আশ্রয় কেন্দ্র বানাচ্ছে মেক্সিকো। ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের বের করে দেওয়ার হুমকির মধ্যে সীমান্তের কাছে অভিবাসীদের জন্য জরুরি আশ্রয় কেন্দ্র স্থাপন করছে মেক্সিকোর সৈন্যরা। মেক্সিকো সরকার জানিয়েছে তাদের দেশের নাগরিকদের জন্য 3টি এবং অন্যান্য বিদেশিদের জন্য আরো 3টি আশ্রয় কেন্দ্র খোলা হচ্ছে। মেক্সিকো আপনাকে স্বাগত জানাবে নামক একটি প্রকল্পের আওতায় আশ্রয় কেন্দ্রগুলো তৈরি করা হচ্ছে। প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম বলেছেন অন্যান্য দেশ থেকে নির্বাসিত অভিবাসীদের প্রত্যাবাসনের আগে মানবিক সহায়তা প্রদান করবে মেক্সিকো সরকার। 2টি অভ্যর্থনা কেন্দ্র দিনের শেষের দিকে এবং বাকিগুলো সপ্তাহান্তের মধ্যে প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে। এগুলোতে রান্নাঘর, বাথরুম এবং খাবার ঘর থাকবে এবং স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদান করা হবে। এফপির এক সংবাদদাতা জানিয়েছেন টেক্সাসের ব্রাউনসলিভের সীমান্তের ওপারে উত্তর পূর্ব শহর মাতামোরোসে নৌবাহিনীর কর্মীদের মধ্যে একটি বিশাল খেলার মাঠে একটি আশ্রয় কেন্দ্র তৈরি করতে দেখা গেছে। নিরাপত্তার দায়িত্বে থাকা সামরিক বাহিনীর সদস্যদের জন্য জলপাই সবুজ রঙের তাঁবু এবং নির্বাসিতদের জন্য একটি ধাতব কাঠামোর তাঁবু থাকবে। সিনওয়ার হত্যায় জড়িত ইসরায়েলি সেনা কমান্ডারদের খতম করার ভিডিও প্রকাশ হামাসের। গাজায় হামাসের সাবেক শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার ঘটনায় জড়িত 2 জন সিনিয়র ইসরায়েলি সেনা কমান্ডারকে হত্যার ভিডিও প্রকাশ করেছে আল কাসাম ব্রিগেড। গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে উত্তর গাজায় এসব সেনা কমান্ডারদেরকে হত্যা করা হয়। শুক্রবার ডেথ অ্যাম্বুশ সিরিজ নামক ভিডিওর প্রথম পর্ব প্রকাশ করেছে হামাসের এই সামরিক বাহিনী। ভিডিওর একাংশে দেখা যায় গত 6 জানুয়ারি উত্তর গাজার বেইত হানুন শহরে আগে থেকে পেতে রাখা এক বোমা বিস্ফোরণে একজন সিনিয়র ইসরায়েলি সেনা কমান্ডার, তার ডেপুটি ও আরো কয়েকজন দখলদার সেনা নিহত হয়। ওই হামলায় নিহতদের মধ্যে ছিল মেজর ডেভিড জিওন রেবা ও তার ডেপুটি এইতান ইসরায়েল শিকনাজি। হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার সঙ্গে এই 2 সেনা কমান্ডার জড়িত ছিল বলে দাবি করেছে আল কাসাম ব্রিগেড। এছাড়া বেইত হানুনে চালানো অন্তত একটি গণহত্যায় রাভে অংশ নিয়েছিল তারা। উত্তর গাজায় গত 1 মাসে আল কাসাম ব্রিগেডের ব্যাপক হামলায় পর্যদস্ত হয়ে পড়েছিল দখলদার বাহিনী। ইউক্রেনের চেয়ে গাজার শিশুদের কম অগ্রাধিকার দিচ্ছে ইউনিসেফ রাশিয়া। জাতিসংঘের নিযুক্ত রাশিয়ার দূত ভ্যাসিলি নেভেনজিয়া বলেছেন ইউক্রেনীয় শিশুদের চেয়ে গাজার শিশুদের কম অগ্রাধিকার দিচ্ছে জাতিসংঘের বিশেষ সংস্থা ইউনিসেফ। বৃহস্পতিবার গাজায় শিশুদের নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে এই অভিযোগ করেন তিনি। ভ্যাসিলি বলেন গাজায় হাজার হাজার শিশুর মৃত্যুর সঙ্গে জড়িত ভয়াবহ ট্র্যাজেডি সম্পর্কে নিরাপত্তা পরিষদকে অবহিত করতে অস্বীকৃতি জানিয়েছেন ইউনিসেফের প্রধান। এই পদক্ষেপ গুরুত্ব
ঘোরতর নিন্দার দাবি রাখে। ইউনিসেফের প্রধান ক্যাথরিন এম রাসেল ইউক্রেন সম্পর্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে একই অবস্থানে রয়েছে বলেও অভিযোগ তোলেন রুশ দূত। তিনি বলেন, তার কর্মকাণ্ড জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে। তিনি জাতিসংঘের নিরপেক্ষ কর্মী না হয়ে মার্কিন নাগরিক হিসেবে কাজ করছেন। ভ্যাসিলি নেভেনজিয়া ইউরোপীয় দেশগুলোর প্রতি হতাশা প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, ইউরোপীয় দেশগুলো গাজায় শিশু হত্যার জন্য দায়ীদের জবাবদিহিতার আহ্বান জানাতেও ব্যর্থ হয়েছে। গাজায় ত্রাণবাহী ট্রাকের সংখ্যা ক্রমে কমছে। শুক্রবার ঢুকেছে ৩৩৯টি। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের ষষ্ঠ দিনে অর্থাৎ গতকাল শুক্রবার ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সহায়তার ট্রাক প্রবেশ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক সমন্বয় দপ্তর জানিয়েছে, গতকাল গাজা উপত্যকায় মানবিক সহায়তার ৩৩৯টি ট্রাক প্রবেশ করেছে। গাজায় গত রোববার যুদ্ধবিরতি কার্যকর হয়। OCH এর তথ্য অনুযায়ী ওই দিন গাজায় মানবিক সহায়তা নিয়ে ৬৩০ ট্রাক প্রবেশ করে। পরদিন সোমবার ট্রাকের সংখ্যা এক লাফে বেড়ে ৯১৫টিতে উন্নীত হয়। এরপর থেকে গাজায় মানবিক সহায়তাবাহী ট্রাকের সংখ্যা ক্রমে কমছে। OCH জানিয়েছে, গত মঙ্গলবার গাজায় মানবিক সহায়তার ৮৯৭টি ট্রাক প্রবেশ করেছিল। বুধবার এর সংখ্যা আরো কমে দাঁড়ায় ৮০৮টিতে। বৃহস্পতিবার গাজায় মানবিক সহায়তা নিয়ে ৬৫৩টি ট্রাক প্রবেশ করেছে। যুদ্ধবিরতি চুক্তিতে প্রতিদিন মানবিক সহায়তার ৬০০টি ট্রাক গাজায় প্রবেশের সুযোগ দেওয়ার কথা বলা আছে। ইসরায়েল ও হামাসের মধ্যে এই চুক্তিতে মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার। ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ বাধত না পুতিন। ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ বাধত না বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ২০২২ সালে ডোনাল্ড ট্রাম্প যদি মার্কিন প্রেসিডেন্ট থাকতেন তাহলে হয়তো ইউক্রেন যুদ্ধ এড়ানো যেত। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে পুতিন এই কথা বলেন। রুশ প্রেসিডেন্ট বলেন, আমি তার সাথে একমত না হয়ে পারছি না যে যদি তিনি প্রেসিডেন্ট হতেন, যদি ২০২০ সালে তার বিজয় চুরি না হতো, তাহলে হয়তো ২০২২ সালে ইউক্রেনে যে সংকট তা দেখা দিত না। রুশ প্রেসিডেন্ট বলেন, সম্ভবত আজকের বাস্তবতার উপর ভিত্তি করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া উভয়ের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে শান্তভাবে আলোচনা করার জন্য আমাদের সাক্ষাৎ করাটা ভালো হবে। আমরা প্রস্তুত, কিন্তু আমি আবারও বলছি, এটি মূলত বর্তমান আমেরিকান প্রশাসনের সিদ্ধান্ত এবং পছন্দের উপর নির্ভর করছে। ভারতের কর্ণাটকে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা। ভারতের কর্ণাটকে ২৮ বছর বয়সী এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শুক্রবার কর্ণাটকের কালকেরে লেক সংলগ্ন স্থানে ওই নারীর মরদেহ পাওয়া যায়। খবর হিন্দুস্তান টাইমসের সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ওই নারী যে অ্যাপার্টমেন্টে কাজ করতেন সেখান থেকে ১ কিলোমিটার দূরে ওই নারীর মরদেহ পাওয়া যায়। ঘটনা খতিয়ে দেখতে পুলিশ আশপাশের ভবনের সিসি ক্যামেরার ফুটেজে পরীক্ষা করে দেখছে। স্থানীয়রা শুক্রবার সকালে লেকের একটি নির্জন স্থানে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, বৃহস্পতিবার রাতে কাজ থেকে ফেরার পথে আক্রান্ত হন নাজমা। আরো জানিয়েছে, নিহত নাজমা ৩ সন্তানের জননী। তার স্বামী রামামূর্তি স্থানীয় পৌরসভার একজন পরিচ্ছন্নতা কর্মী। পুলিশের একজন কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে হত্যার আগে ওই নারীকে যৌন নির্যাতন করা হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে কোনো সময়ে ঘটে থাকতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ বীরগনগরের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। উপ পুলিশ কমিশনার দেবরাজ বলেন, আমরা